প্রভাবশালী একটা পরিবারের বউ। এই ভাড়াটা জীবন আমার জীবনে একটা কাল হয়ে গেল। আমাকে মাস গেলে যে ভাড়া দেবে সে আমার কাছে ভালো। এক পর্যায়ে সে আমাকেই এই নারী আর শিশু ধর্ষণ একটা মামলা দিয়ে বসলো। আজকে আলহামদুলিল্লাহ আমি দেশের ন্যায় বিচারে জামিন পেয়েছি। সবই তো পেলাম ভাই, মান সম্মান ফেরত পেলাম। মানুষ জানলো যে না, বিষয়টা আমি জড়িত না, কিন্তু আর্থিক, সামাজিক আর নৈতিকভাবে পরিবার পরিজনের কাছে আমি যে অবস্থায় আছি, আসলে ভাই আমরা তো ছোটখাটো ব্যবসায়ী মানুষ। আমি কিছুদিন আগে এখানে 2019 সনে একটি বাসার হাত দিই। এই বাসার কন্ট্রাকশন অবস্থায় আমি চিকিৎসাধীন ছিলাম ভারতে। এর মধ্যে এই মহিলাটি আমার সেকেন্ড ওয়াইফ থেকে ফ্ল্যাটটি ভাড়া নেয়। তারপর আমি যাচাই বাছাই করে দেখি, আমি যখন আসলাম জিজ্ঞেস করলাম যে ভাড়া দিলা কে, তার পরিচয় ডাকলাম, তার কাছ থেকে জানলাম সেখানে খুব প্রভাবশালী একটা পরিবারের বউ। বিষয়টি জানার পর আমি আবার ভাবলাম যে আমার বাসায় তো তার ভাড়া থাকার কথা না। খোঁজ খবর নিয়ে দেখলাম কথাটি সত্যি, ভালোই ছিল। যেহেতু আমি ওই বাসায় থাকি না, আমার কাছে খুব বেশি কিছু ছিল না। আমি যতটুকু সংবাদ বা খোঁজ খবর নিয়েছি, আমি একটা জটিলতায় পড়ার পর তারপর ওনাকে ভাড়া দিলাম। এই ভাড়াটা জীবন আমার জীবনে একটা কাল হয়ে গেল। কেমন কাল, 3 বছর থাকার পর থেকেই দেখলাম মহিলাটি ঠিকভাবে ভাড়া পে করে না। আচ্ছা, তাকে জানানো হইলো, সেও আমার কাছ থেকে সহনীয় অবস্থায় উত্তর দিলাম দিয়ে দেব। বিভিন্ন রকমের লোকজন তার ফ্ল্যাটে আসা যাওয়া, তখন আমার তার প্রতি একটু ঝোঁক বেড়ে গেল। আমি তার সঙ্গে কথা বললাম, সে আমাকে বোঝালো তার 3টা সন্তান, তার স্বামী নাই। আমি একটু মানসিকভাবে নিয়ম হলাম যে তাহলে চলবে কীভাবে, সুযোগ দিলাম, ঠিক আছে আপনি ভাড়াটা ভেঙে চলে দিয়ে দিন। কিন্তু আসলে ওই কথাটাই মনে হয় আমার জন্য বিপদ হয়ে গেছে। তারপর থেকে সে যেমন আমাকে ঢাল বানিয়ে ফেললো, আমাকে ব্ল্যাকমেলের অবস্থায় নিয়ে আসলো। ফোনের পর ফোন, কখনো ফোন কথা বলতাম, কখনো বলতাম না। এর পর্যায়ে ভাড়া নিয়ে যখন বেশি জটিলতা দেখা দিল, আমার পরিবার, আমার যেহেতু বাসার মালিক, তারা সিদ্ধান্ত নিল বাসা ছেড়ে দেওয়ার জন্য। তাকে লিখিত নোটিশ, মৌখিক নোটিশ দেওয়া হলো। এই নোটিশগুলি যাওয়ার পর সে বাড়ির মধ্যে তার উৎপাত আরও বাড়িয়ে দেয়। তা আমরা বিষয়টি লক্ষ্য করার পর দেখলাম যে এক পর্যায়ে তার ছেলে পেলে আমার দারোয়ানকে মারধরও করে। পরিস্থিতি সামাল না দিতে পেরে আমি 999 ফোন করে পুলিশ এনে বিষয়টা কন্ট্রোল করি। পুলিশ আমাকে তখন বলে, সজীব ভাই আমি কি থানায় নিয়ে যাব? আমি বললাম যে না, বিষয়টা এরকম না, আমি চাই সে যাতে এরকম আর না করে, ওইরকম আপনি একটা পরিবেশ তৈরি করি। এই জিনিসটা আসলে যখন আমি এই 9-1 মতো মামলায় পড়লাম, তখন আমি খুব যাচাই করে দেখলাম সে স্থানীয় খুব প্রভাবশালী বেশ কিছু লোক, নেতা কর্মী, তাদেরকে মেনটেন করে চলতো। তাদের সঙ্গে তার যাতায়াত ছিল। আমি চোখ দিয়ে দেখিনি, কিন্তু যখন আমি পরিস্থিতির শিকার হলাম, আমি ব্যাপারগুলি যাচাই করা শুরু করলাম। সে যাচাই করে দেখলাম যে সে মধ্যরাতে বাসা থেকে বের হয় নীরবে, চোরের মতো। সেগুলির সিসি ফুটেজ থেকে পেলাম আমি। মধ্যরাতে ঢুকে, ভোরে বাসায় ঢুকে, ভোরে বাসা থেকে বের হয়। তখন আমরা জিনিসগুলি যাচাই করা শুরু করলাম। দেখলাম তার একটা ছেলে আছে। আমরা যাচাই বাছাই দেখতে পেলাম সে ছেলেটি তার না। অবস্থা দিক আপনার অলরেডি আমি নিজে তাকে ফলো করেছি, কোনো মাধ্যম না, যে এমন যাতে আমার দ্বারা না হয় যে আমি বুঝি আক্রোশে কোনো ব্যক্তিকে একটা অখ্যাত কথা বা নীতিগত কথা বলে ফেলাম। আমি দেখলাম সে 4টার পর বা 5টার পর আমাদের এই লালবাগে একটা ফুড জোন এরিয়া, সেখানে যে ক্লায়েন্ট রেডি করে, তারপর মাকে ফোন দেয়। সে হোটেলে বসে, তার মা এখান থেকে রেডি হয়। আমি ওইখানে ছেলেকে দেখলাম কোন হোটেলে বসে, এখানে দৌড়ে আবার রিক্সা দিয়ে আমার বাসায় এসে বসলাম। 40 মিনিটের ভিতরে শেষে যেতে যে ওই হোটেলে যায়। আমি সেখান থেকে ভিডিও সংগ্রহ করেছি। তারপরে দেখি সেই লোক আমার বাসায়। এইগুলি নিয়ে যখন আমি কথাবার্তা শুরু করলাম, তখন মোটামুটি সে আমাকে বিভিন্ন অফারও দেয়। অফারের মধ্যে ভালো অফারও দেয়, মন্দ অফারও দেয়। তাই বললাম যে আপা, আমার তো 2টা ওয়াইফ আছে, আর এভাবে পসিবল না, আমি তো আপনাকে বোন ডাকি, আপনি আমার বাসাটা ছেড়ে দেন, সময় লাগলে নেন, ছেড়ে দেন, যা হয়েছে হয়েছে। আমি কাউকে বলবো না, আপনি কাউকে বলেন না। আমার কাজ এটা না যে আপনি কি করেন, আমি বাড়ি হলো আপনি ভাড়াটিয়া। আমাকে মাস গেলে যে ভাড়া দেবে সে আমার কাছে ভালো। আর এখানে কে কি করছে এটা আমার সাবজেক্ট না। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, এক পর্যায়ে সে আমাকেই এই নারী আর শিশু ধর্ষণ একটা মামলা দিয়ে বসলো। আবার এক পর্যায়ে রটায় ফেললো। আমি তাকে দেখি আরেক সংসার থেকে, পরিপূর্ণ সংসার থেকে তাকে আমি নাকি ভাগাই নিয়ে আসছি। বিষয়টা খুবই আমার জন্য দুঃখকর ব্যাপার। আমি সমাজে ছোটোখাটো মানুষ হিসেবে পরিচিতি, ব্যবসা বাণিজ্য করি। আজকে আলহামদুলিল্লাহ আমি দেশের ন্যায় বিচারে জামিন পেয়েছি। বিচারকগণ আমার বিষয়গুলি যাচাই বাছাই করে আমাকে, আমি শুনতে পেরেছি এই মামলার নাকি জামিন নেই, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আমাদের দেশের ন্যায় বিচার আছে, তারা আমাকে জামিন দিয়েছে। কিন্তু আজ যত দিন যাচ্ছে
আমি তত দেখতে পাচ্ছি যে কত কঠিন এই মহিলা। তারপর আমরাও তার বেশ কিছু মামলায় গেলাম, পিবিআই তন্ত্র দিল। আমার পক্ষে মামলা করা তার জন্য খুব কঠিন ছিল। আমি যেখানে গেছি তারা আমাকে এরকম বলে আমি নাকি কাউন্টার মামলা করতেছি। তা আমি বললাম যে না, আমি কোনো কাউন্টার মামলা করব না, আমি ন্যায় বিচারের জন্য মামলা করব। আমি আমার প্রতি যে মামলা করেছি এই মামলা উইথড্রর ব্যাপারে কিছু করবো না। যেটা দেশের প্রচলিত আইনে শাস্তি, যদি আমি অপরাধী হই সেটা আমি মেনে নেব। তারপর আমি আমার মতো করে মামলা করলাম। আলহামদুলিল্লাহ আমার মামলাগুলি রিপোর্ট চলে আসলো। তারা অ্যারেস্ট হলো দুইবার। একবার পিবিআই থেকে নারী শিশু 10-30 মামলায়, সেটার মধ্যে তারা দোষী হলো, অ্যারেস্ট অর্ডার নিল, সেটা তারা জামিনে আছে। আবার চকবাজার আমলি 1860 পেনাল কোডের একটা মামলায় কালকে তারা অ্যারেস্ট হয়েছে। তারা অ্যারেস্ট হয়ে জেলা হাজতে আছে, কি অবস্থায় আছে আমি জানি না। কিন্তু বর্তমানে আমি সবই তো পেলাম ভাই, মান সম্মান ফেরত পেলাম, মানুষ জানলো যে না বিষয়টা আমি জড়িত না। কিন্তু আর্থিক, সামাজিক আর নৈতিকভাবে পরিবার পরিজনের কাছে আমি যে অবস্থায় আছি, আশা করি আপনারা ছেলে হিসেবে, পুরুষ হিসেবে উপলব্ধি করে নিতে পারেন। ব্যবসা, সামাজিকভাবে আমি ক্ষীণ, আজ ধ্বংসের মুখে। এরকম একটা অবস্থা, ধ্বংসের মুখে, এটাই স্বাভাবিক। কেউ যদি জানতে পারে, এই দেশ মুসলমানের দেশ, মুসলিম দেশ, এই দেশে এই ধরনের কেউ সাপোর্ট করে না। আমি মনে করি অবশ্যই নিজের বাসা থেকে প্রয়োজনে বাসাটা 2 মাস খালি থাকুক, কিন্তু অবশ্যই সে কোত্থেকে আসলো, সে কি ছিল, সে কে, যাচাই না করে আপনারা ভাড়া দেবেন না। আমার মনে হয় আমার চেয়ে পারিশ আপনারা কম হবেন না যদি এই ধরনের ভুল করে থাকেন।